নমস্কার বন্ধুরা, গল্পকথক রীতি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে শুরু করব শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের উপন্যাস মানবজমিনের ৫ম পর্ব। শুরু করার আগে আমি কতগুলো কথা আপনাদের বলতে চাই। মানবজমিন উপন্যাসটি আমি ফ্রিকুয়েন্টলি পড়তে পারছিলাম না, তার জন্য আমি অত্যন্ত দুঃখিত। তবে এখন থেকে আমি এই উপন্যাসটি ফ্রিকুয়েন্টলি পড়ার চেষ্টা করব। এই উপন্যাসের অন্যান্য পর্বগুলো আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, আপনারা সেখান থেকে পেয়ে যাবেন। এছাড়াও আমার প্লেলিস্ট করা আছে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের মানবজমিন বলে, আপনারা সেখান থেকেও বাকি পর্বগুলো পেয়ে যাবেন। শুরু করছি ৫ম পর্ব। অধ্যায় ১১। এখানে ২ কাঠা ৪-৬ জমি আছে, দাম ২৫,০০০। বড্ড বেশি। নাকতলায় এত বেশি জমির দাম নয়। নাকতলা কি আগের নাকতলা আছে বৌদি? জমির সামনে ১৬ ফুট চওড়া রাস্তা হবে। সে যখন হবে তখন দাম বেশি দেব। আসলে জমিটা পছন্দ নয় বিলুর। বড্ড ঘিঞ্জি পাড়ার মধ্যে, চারধারে বড় বড় বাড়ি, রাস্তাও ভালো নয়। কাঁচা ড্রেন থেকে ঝাঝালো কটু গন্ধ আসছে। সে নাকে রুমাল চাপা দিয়ে একটু পিছিয়ে এলো। পাশেই একটা দোতলা বাড়ি থেকে একটা বউ তাকে লক্ষ্য করছে। দালাল লোকটা মরিয়া হয়ে বলল, ২টো প্লট ছেড়ে পরের প্লটে একজন ফিল্ম স্টার থাকে। কৌতূহলে বিলু জিজ্ঞেস করে, কে? দালাল যার নাম বলল সে আসলে পড়তি অভিনেত্রী। বিলু তাই আগ্রহী হল না। বলল, গলফ ক্লাবের একটা প্লটের কথা বলছিলেন যে? দালাল খদ্দেরের ধাত বুঝে একটু অবহেলার স্বরে বলে, সে বিক্রি হয়ে গেছে, আরো বেশি দাম ছিল। এই শীতেও পরিশ্রান্ত বোধ করে বিলু। সকাল থেকে এ পর্যন্ত গোটা ৪ প্লট দেখল, বেহালা, কসবা, গড়িয়া আর নাকতলা। সবই কলকাতার বাইরের অঞ্চল, কিন্তু কোথাও তেমন খোলামেলা নেই, আর অবারিত মাঠ ঘাট নেই। আবার লোকবসতি বেশি বলে তেমন ফ্যাশন দুরস্ত বাজারহাট বা দোকান পসারও তেমন হয়নি। ভবানীপুরে থেকে থেকে অভ্যাসটাই খারাপ হয়ে গেছে। গাড়িটা অনেক দূরে রাখতে হয়েছে। এত দূরে গাড়ি আসেনি। হয়তো আসতো, কিন্তু দালালি সাহস পায়নি রাস্তা ভালো নয় বলে। বিলু একটু উষ্মার সঙ্গে বলে, পছন্দসই একটা জমিও কিন্তু আপনি দেখাতে পারলেন না। দালাল লোকটি আত্মবিশ্বাসের সঙ্গে বলে, কোনোটা তো অপছন্দের নয় বৌদি। এই জায়গাগুলো সবই ডেভেলপ করবে, তখন দেখবেন প্লটটা নিয়ে রাখলেন না বলে দুঃখ হবে। ডেভেলপ করেনি বলছেন? তাহলে দামই বা অত বেশি কেন? এসব জায়গার দাম আরো কম হওয়া উচিত। দালাল মাথা নেড়ে বলে, ২৫,০০০ আজ বলছে, ১ মাস পরেই দেখবেন ৩০ উঠে গেছে। আর জমির দাম একবার উঠলে আর কখনো নামে না। ওই একটা জিনিস কেবল উঠেই যাবে। শীতের রোদ বলে রোদের তেজ কম নয়। মাথা বাঁচাতে ঘোমটা দিয়েছে বিলু, চোখ বাঁচাতে গগলস। এখন বেলা বাড়ায় একটু গরমও লাগছে। হেঁটেছে অনেকটা। দালাল শেষ কথা বলল, জমির তো আর সাপ্লাই বাড়বে না। ও ভগবান যা মেপে দিয়ে রেখেছেন তাই চিরকাল থাকবে, কিন্তু চাহিদা বেড়েই যাবে, দামও চড়বে। যত সব বড় ফ্যামিলি ভেঙে টুকরো টুকরো হচ্ছে, আর সঙ্গে সঙ্গে জমির জন্য হন্যে হয়ে লুটছে লোক। বাপ নিজে বাড়ি করলো তো তার ৩ উপযুক্ত ছেলে ৩টে বাড়ি হাঁকালো। কেউ কারোর সঙ্গে থাকতে চায় না আজকাল। প্রত্যেকেই চায় আলাদা সংসার, আলাদা বাড়ি। তাছাড়া বাড়িওয়ালারা হুড়ো দেয় বলেও লোকে নিজে বাড়ি করতে চায়।
অরুণের সাদা অ্যাম্বাসাডার গাড়ি রোদে ঝিকোচ্ছে বড় রাস্তায়। অরুণ পিছন ফিরে প্রীতমকে কি যেন বলছে। পিছনের সিটে প্রীতম বসে আছে নির্জীব হয়ে। সে কিছুই শুনছে বলে মনে হলো না। চোখ বোজা, ঠোঁটে ক্লান্ত একটু হাসি। অরুণ বলল, পছন্দ হয়েছে? না, বড্ড ঘিঞ্জি। তোমার জন্মেও পছন্দ হবে না। বিলু ভ্রুকুটি করে বলে, পছন্দের মতো হলেই পছন্দ হবে। দালাল লোকটা সামনের সিটে অরুণের পাশে উঠে বসে। বিলু পেছনের সিটে প্রীতমের পাশে বসে বলে, তোমাকে খামোখা কষ্ট দিলাম। প্রীতম চোখ মেলে চেয়ে বলে, খুব নয়, তবে এখন শুয়ে থাকতে ইচ্ছা করছে। শোবে? শো না, বলে বিলু নিজের কোল দেখিয়ে দিয়ে ঠিক হয়ে বসে। প্রীতম শোয় না। অরুণের সামনে কেমন দেখাবে। সে বলল, না, পারবো। একটা বা দুটো বালিশ আনলে পারতে। অরুণ গাড়িতে স্টার্ট দিয়ে বলে। ভুল হয়ে গেছে, বিলু জবাব দেয়। প্রীতম লজ্জার সঙ্গে বলে, না না, সেটা খারাপ দেখাতো। আমার অত বেশি কষ্ট হচ্ছে না। বলেই কি আপনি বলবেন? অরুণ মুখ ফিরিয়ে একটু হাসে। তারপর মাথা নেড়ে বলে, আপনি তাজ্জব লোক। কেন? মৃদু উদাস গলায় প্রশ্ন করে প্রীতম। ঠিক প্রশ্ন নয়, সে যে একটু তাজ্জব লোক তা সে জানে। আপনি ভাবেন নিজের কষ্টের কথা স্বীকার করা মানেই হলো ডিফিট। এই কথার নিশ্চয়ই জবাব হয়, কিন্তু প্রীতম জবাব দেওয়ার মতো দমে কুলি উঠতে পারে না। বহুক্ষণ সে বসে আছে। হেলান দিয়ে যথেষ্ট নরম গদিতে ডুবে থাকা সত্ত্বেও তার শরীর এখন খাড়া থাকতে চাইছে না। শরীরের জীবাণুরা ক্ষেপে উঠছে, ঝিঝি ডাকছে সারা পা জুড়ে। একটু মাথা হেলিয়ে দিতেই বিলুর কাঁধে আশ্রয় পায় সেটা। বিলু বলে, তোমার লজ্জা কি? ভালো করে মাথা রাখো। প্রীতম আবার ঘাড় সোজা করে বসে। উঠলে কেন? এই রাস্তাঘাট দেখি, বহুকাল এসব দিকে আসেনি। বিলু মৃদু স্বরে বলে, দেখতে হবে না, মাথাটা আমার কাঁধে রেখে চোখ বুজে থাকো। কোনো কাজ হলো না আজ, শুধু শুধু তোমাকে টেনে আনলাম। প্রীতম উদাসভাবে বসে থাকে, বলে, পছন্দ হলো না কেন? পাড়াগুলো কেমন যেন। কেমন? ভালো নয়। সব জায়গাতেই মানুষ থাকছে, তুমিও থাকতে পারবে। এটা বুঝি কোনো কথা হলো? মানুষ তো উত্তর মেরুতেও থাকে, মরুভূমিতেও থাকে। নাকতলা তো মেরুও নয়, মরুও নয়। অরুণ সামনে থেকে বলে, তুমি থার্ড পারসন, তোমার কথা বলা সাজে না। বিলু ধমক দেয়। প্রীতম উদাসভাবে চেয়ে থাকে বাইরের দিকে। এই পৃথিবীতে তার কোনো জমির আর প্রয়োজন নেই। ভেবে দেখলে কারোরই প্রয়োজন নেই, তবে সেটা সকলে সবসময় টের পায় না। প্রীতম আজকাল পায়, তবে তার কাছে গোটা পৃথিবীটাই একটা সুন্দর সম্পূর্ণ বাস্তু জমি। সবটুকুই তার দরকার। আর সমুদ্র, পর্বত, অরণ্য, বৃষ্টি, আকাশের নীল রোদ, জ্যোৎস্না মিলিয়ে তার বিশাল বাড়ি। গোটা পৃথিবীকেই তার বড় দরকার ছিল। আরও কিছুদিন। বিলু শালটা ভালো করে জড়িয়ে দিচ্ছিল তার গলায়। একটু বিরক্তির মাথা ঝাঁকুনি দিয়ে আপত্তি জানালো সে। বাইরে ঝকঝকে রোদে রাসবিহারীর মোড় পেরিয়ে যাচ্ছে গাড়ি। বাধারে একটা ঘেউ চায়ের দোকানের সামনে ফুটপাতে এই রকম সরল রোদে শীত গ্রীষ্মে দাঁড়িয়ে থাকত বিৎসুক। কোনো কাজ ছিল না, সারা জীবন কোনো পয়সা রোজগার করেনি। ভালো আর বাঁশি বাজাতে পারত বলে সিনেমা থিয়েটারে কাজ করেছে বহু।
কিন্তু পয়সা আদায় করার এলেম ছিল না, চাইতে জানতো না। বেশ বয়স হয়ে যাওয়ার পর যখন বুঝেছিল আর কিছু করার নেই, তখন থেকে এইখানে চুপ করে সকাল সন্ধে দাঁড়িয়ে থাকার অভ্যাস করে নিয়েছিল। ভাইদের সংসারে অনাদরের ভাত জুটে যেত, 2 আনা 4 আনা হাত খরচও। সেই ছিল তার অঢেল। ট্রামে বাসে চড়ত না, বিড়ি খেত, দাঁড়িয়ে থাকত, কখনো এক নাগাড়ে চেয়ে থাকত পশ্চিম ধারে, কখনো পূব ধারে। কিছু দেখত না, কেবল চেয়ে থাকত। অমন নির্বিকার মানুষ, অমন অহং ও আমিশূন্য লোক জীবনে দুটো দেখেনি প্রীতম। বিতোষককে সে বহুবার টাকা বা পয়সা দিয়েছে যেছে, হাত পেতে নিত, বলতো খুব ভালো হলো, কয়েকদিন আর বাড়িতে পয়সা চাইতে হবে না। বড্ড বকে। বিতোষকের দিন ভাব বহুবার নকল করার চেষ্টা করেছে প্রীতম, কিছুতেই হয় না। অভিনয় হয়ে যায়, কৃত্রিম হয়ে যায়। কতগুলো জিনিস কিছুতেই নকল করা যায় না। ভিতরে ওই দীনতার কোনো প্রশ্রবণ না হলে হওয়ার নয়। গাড়ি বাড়ির সামনে এসে গেল হু হু করে। দোতলার বারান্দায় দাঁড়িয়ে আছে লাবু, একটু ঝুঁকে, চোখে প্রবল উৎকণ্ঠা। পাখির মতো স্বরে ডাকল, মামনি। প্রীতমকে ডাকল না। আজকাল প্রীতমকে ডাকে না লাবু। অরুণ দরজা খুলে কাঁধ এগিয়ে দিয়ে হাতে তার কোমর জড়িয়ে ধরে। প্রীতম নামে, পায়ের ওপর খাড়া হওয়ার চেষ্টা করে এবং বুঝতে পারে বৃথা চেষ্টা। অন্যদিকে সযত্নে জড়িয়ে ধরে বিলু। পাড়ার লোকজন দেখছে, রোজই দেখে, কি লজ্জা। দোতলায় নিজের ঘরে বিছানায় পৌঁছে গড়িয়ে পড়ে প্রীতম। বাইরের পৃথিবী থেকে এসে এই খণ্ড ছোট্ট ঘরের মধ্যে তার যুদ্ধক্ষেত্রে পৌঁছে যায় সে। বিলু রান্নাঘরে গেল। অরুণ বাইরের ঘরে দালাল লোকটার সঙ্গে বসে কথা বলছে। রাস্তায় পাড়ার ছেলেদের খেলার হররা শোনা যাচ্ছে। প্রীতম ঝিম মেরে পড়ে থাকে কিছুক্ষণ। চা খাবে? বিলু নিঃশব্দে এসে চুলে আঙুল দিয়ে বিলি কেটে জিজ্ঞেস করে। খাবো। খুব হাঁপিয়ে পড়নি তো? না না, বলে উঠে বসতে চেষ্টা করে প্রীতম। উঠো না, আমি জানি তোমার কষ্ট হচ্ছে। তবু উঠে বসে প্রীতম। এইমাত্র মৃত্যু সম্পর্কে তার নতুন একটা কথা মনে হলো। সে বলল, তোমার সঙ্গে আমার একটা কথা আছে। ওরা চলে গেলে একবার আমার কাছে এসো। ওরা এক্ষুনি চলে যাবে, চা খেয়েই। তুমি শুয়ে থাকো, আমি আসছি। কিন্তু প্রীতম শোয় না, বসে থাকে। বাইরের ঘর থেকে অরুণ বিদায় নিয়ে চলে যায়। সদর বন্ধ করে বিলু ঘরে এসে প্রীতমের বিছানায় বসে। কি বলছিলে? প্রীতমের মুখে একটা নরম উজ্জ্বল আলো জ্বলছে, মৃদু হাসি তার মুখে। সে বলে, মনে আছে বিয়ের পর অভিমান হলেই আমি তোমাকে বলতাম, আমি যখন মরে যাব তখন দেখো। মনে থাকবে না কেন? কিন্তু আমার মনে হয় কি জানো? কি? মানুষ মরে কিছু প্রমাণ করতে পারে না, কিছু প্রতিষ্ঠা করতে পারে না। সে তো ঠিকই। অমন আলগা জবাব দিও না, ভেবে দেখো, খুব গভীরভাবে ভাবো। আমার কি অত সময় আছে? মেয়েকে চান করাবো, তোমাকে চান করাবো, রান্নাও অনেক বাকি। আহ বিলু, শোনো, যেও না। বলো। অংশুকে তোমার মনে আছে? কোন অংশু? আমার কলিগ ছিল। ও, নামটা চেনা, ঠিক মনে পড়ছে না। অংশু কেন সুইসাইড করেছিল জানো? কেন? মা আর
বউয়ের ওপর রাগ করে। বনিবনা হতো না, ভীষণ গণ্ডগোল হতো বাড়িতে। তার মায়ের সঙ্গে বউয়ের ছিল সাংঘাতিক ঝগড়া। অংশু সেই ঝগড়ার মাঝখান থেকে শুকিয়ে যেতে লাগলো দিনকে দিন। তারপর একদিন জ্বালা জুড়োতে ঘুমের ওষুধ খেলো। তাতে কি? অংশু মরার পর তার মা আর বউ দুজনেই প্রচণ্ড ভেঙে পড়েছিল। হুলুস্থুলু, কান্নাকাটি, বিলাপ। তারপর ওকে দুষত। পরে যতদিন একসঙ্গে ছিল ততদিন আবার ঝগড়া করত দুজনেই। অংশু হয়তো ভেবেছিল সে মরলে দুজনেই শিক্ষা হবে, কিন্তু হয়নি। অংশু হয়তো ভেবেছিল মরলে নিষ্কৃতি পাবে, কিন্তু তা পেয়েছে কিনা তা পৃথিবীর মানুষের কাছে প্রমাণিত নয়। সুতরাং মৃত্যু দিয়ে অংশু কিছুই প্রমাণ বা প্রতিষ্ঠা করতে পারেনি। ঠিক সেই রকম যারা আত্মহত্যা করে তারা কিছুই প্রমাণ করতে পারে না। সে তো ঠিকই। আমি কয়েকদিন খুব আত্মহত্যা নিয়ে ভাবছি বিলু। আমার জীবনে যে কটা আত্মহত্যার ঘটনা ঘটেছে সব কটার চুলচেরা বিচার করছি। দেখলাম মৃত্যু একটা মাইনাস পয়েন্ট। জীবনের কোনো কিছুর সঙ্গেই তার মেলে না। বুঝেছি, এবার কাজে যাই। তুমি কখনো মরা নিয়ে কিছু ভাবনি? সময় কোথায় যে দুদণ্ড কিছু ভাবব? প্রীতম খুব সন্দেহের চোখে বিলুর দিকে তাকায়। তারপর বলে, তুমি কি সত্যি খুব ব্যস্ত, নাকি আমাকে অ্যাভয়েড করার জন্য বলছো? বিলু এ কথার জবাব না দিয়ে একটা গাঢ় নিঃশ্বাস ফেলল। তারপর একটু ঘন হয়ে বসল প্রীতমের কাছে। মৃদু স্বরে জিজ্ঞেস করল, তোমার আজ কি হয়েছে বলো তো? কি হয়েছে তা প্রীতম নিজেও বুঝতে পারছে না। ভিতরে একটা বাঁধ ভেঙেছে, খুব আবেগ আসছে, এলোমেলো হয়ে যাচ্ছে মন। গুড়ি মেরে এগিয়ে আসছে মৃত্যু ভয়। বিলুর কাছে যে এর কোনো নিদান নেই তাও সে জানে, কিন্তু বিভ্রম বশে আজ তার মন ভীষণ কেন যেন বিলু বিলু করছে। প্রীতম কি বলছে তা হিসেব না করেই বলল, তুমি আজ সারাদিন আমার কাছে কাছে থাকো। থাকবো, কাছেই তো থাকি। প্রীতম মাথা নেড়ে হতাশ হয়ে বলে, কিছুই আমার কাছে নয়। ওই বাথরুমটাকে মনে হয় 50 কিলোমিটার দূরে। খাট থেকে মেঝেটাকে মনে হয় দোতলা থেকে একতলার ফুটপাথের মতো নিচুতে। এ ঘর থেকে ও ঘর যেন এ পাড়া থেকে ও পাড়া। কেন সব কিছু এত দূরে লাগে বলো তো? বিলু চুলে হাত বুলোচ্ছে। মাঝে মাঝে একটা অদ্ভুত অবাক চাউনি দিয়ে দেখছে তাকে। আস্তে করে বলল, কিছুই তো দূর নয়। সবচেয়ে দূরে তুমি আর লাবু। এই কথা বলার সময় প্রীতমের চোখ ঝাপসা হয়ে এলো। তার চোখে কি জল আসছে? ছি ছি, চোখে হাত দিয়ে দেখতে তার লজ্জা করল, কিন্তু বুকের মধ্যে যে একটা কান্না গোঙাচ্ছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। হঠাৎ হলো কি তার? যদি দুর্বলতা আসে, যদি হাল ছেড়ে দেয়, তবে এই লড়াইয়ে তার হার নিশ্চিত। বিলু একটু রাগ করে বলে, অত ভাবের কথা জানি না বাবা। আমরা তোমার থেকে দূরে হতে যাব কেন? ওই সব ভাবো বুঝি সারাদিন। প্রীতম গাঢ় স্বরে বলে, মানুষ কতটা মানুষের কাছে থাকতে পারে বিলু?
একজন অন্যজনের ভিতরে ঢুকে যেতে পারে না? বিলু হাসল, বলল, "হুঁ হুঁ, এও তো ভাবের কথা। যাই, তোমার দুধ নিয়ে আসি গে, দুধ খেয়েই ওষুধ খাবে।" প্রীতম মাথা নেড়ে বলল, যেও না, এই সময়টা খুব ডেঞ্জারাস। এক মুহূর্ত আমাকে ছেড়ে থেকো না এখন, আমাকে ছুঁয়ে বসে থাকো। বিলু সহজে ভয় পায় না, সহজ আবেগে ভেসেও যায় না, কিন্তু এখন হঠাৎ তার চোখে ঘনিয়ে উঠল ভয়। ঠোঁট সাদাটে দেখালো, শরীরটাও হঠাৎ শিউরে উঠল। কি, প্রীতমকে এত চঞ্চল কখনো দেখেনি সে। দু হাতে প্রীতমের রোগা শরীরটা আঁকড়ে ধরে। সে বলে, আছি আছি, কোনো ভয় নেই তোমার, কেন এরকম করছো? আমি যে ভেবে মরছি। প্রীতম লক্ষ্য করে সকালের উজ্জ্বল রোদে ধোয়া এই ঘরে সিলিং থেকে বাদুড়ের মতো ঝুলে আছে কালো কালো অন্ধকার। ঝুলছে, দোল খাচ্ছে। জানলা দিয়ে বাইরে থেকে অতিকায় ডানায় উড়ে আসছে তাদের আরও দোসর। বুককেসের তলায়, খাটের নিচে, আলনার পিছনে চোরের মতো দাঁড়িয়ে আছে অন্ধকারের স্তূপ। শরীরের জীবাণুরা ঝিনঝিন শব্দে গাইছে মুক্তি সঙ্গীত। সে বিলুর হাত আঁকড়ে ধরেছিল। তার বড় বড় নখের আঁচড় লেগে বিলুর হাত ছড়ে গিয়েছিল বলে বিলু অস্ফুট ব্যথার শব্দ করল, উহ। প্রীতম বড় বড় শ্বাস ফেলছিল। উদ্ভ্রান্ত চোখে বিলুর দিকে চেয়ে বলল, যেও না। যাচ্ছি না তো। থাকো, আর একটু থাকো। সারাদিন থাকবো, ভেবো না। ওভাবে তাকিয়ে কি দেখছো? প্রীতমের মন বলল, আর খুব বেশি সময় নেই। দিনের আলোর ওপর একটা অন্ধকারের ঘোমটা নেমে এসেছে, হালকা ফিকে অন্ধকার, কিন্তু ক্রমে তা গাঢ়তর পুঞ্জীভূত হয়ে উঠবে। শরীরের জীবাণুরা তাদের প্রবল সঙ্গীত গেয়ে চলেছে। হাল ছেড়ে প্রীতম বালিশে মাথা রাখে, চোখ বোজে। বিলুর সঙ্গে জমির প্লট দেখতে যাওয়া তার ঠিক হয়নি। যেই প্লট দেখতে গেল অমনি এলো বিষয় চিন্তা। সে গাড়িতে বসে থেকে অন্তত গোটা তিনেক প্লট দেখেছে, আর বাস্তু জমি কেনার প্রয়োজনীয়তার কথা ভাবতে গিয়ে কেবলই মনে হয়েছে, আমি মরে গেলে বিলু আর লাবুর তো একটা স্থায়ী আস্তানা দরকার। এইসব ভাবতে ভাবতে জীবাণুদের প্রবল প্রশ্রয় দিয়েছে সে। মন মৃত্যুর পুকুরে ডুব দিয়ে উঠে এসেছে। এখন তার সমস্ত সত্তা এক ঢালু বেয়ে একমুখী টানে নেমে যাচ্ছে মৃত্যুর উপত্যকায়। একে ফেরানো খুব মুশকিল। বালিশের কোনা আঁকড়ে দাঁতে দাঁতে চেপে সে বিড়বিড় করতে লাগল, ভালো আছি, ভালো আছি, আমি ভালো আছি। আমার কোনো অসুখ নেই, আমি রোগমুক্ত, সুস্থির, আমি অজয় অমর, ভালো আছি, আমি ভালো আছি। ওইভাবেই ঘুমিয়ে পড়ল প্রীতম। বিলু তার গায়ে লেপটা সাবধানে টেনে দিয়ে উঠে পড়ল। মনটা হঠাৎ ভার লাগছে বিলুর। অঘটনের জন্য মনকে সে প্রস্তুত রেখেছে, তবু হঠাৎ সর্বনাশ এসে দরজায় দাঁড়ালে বুক কেঁপে উঠবে নাকি? লাবুকে স্নান করিয়ে খাইয়ে দিল বিলু, রান্না দেখিয়ে দিল ঝিকে। তারপর একটু একা হয়ে বারান্দায় এসে উদাসভাবে চেয়ে রইল দূরের আকাশের দিকে। কলেজে পড়ার সময় এবং তার পরবর্তীকালেও বিলুর প্রিয় বন্ধু ছিল পুরুষরা। মেয়েদের সঙ্গে সে কখনোই মিশতে ভালোবাসত না তেমন। পুরুষদের সঙ্গে বেশি মিশে তার স্বভাবও অনেকটা পুরুষের মতো হয়ে গেছে। সে সহজে অসহায় বোধ করে না, ভেঙে পড়ে না। সে অনেকটাই স্বাবলম্বী, আত্মবিশ্বাসী, স্বাধীন চেতা। তবু আজ
প্রীতমের হাবভাব দেখে তার বুকের মধ্যে ধকধক করছে। শুকিয়ে আছে গলা, জিভ। একটু কান্না কান্না ভাব থম ধরে আছে কণ্ঠার কাছে। এখন কোনো আপনজনকে বড় দরকার, কিন্তু কি আছে বিলুর? দাদারা যে যার সংসারে জড়িয়ে থেকে দূরের মানুষ হয়ে গেছে। সেজদা দীপনাথ নানা কাজে ব্যস্ত। ছোড়দা সোমনাথের কাছে আছে বুড়ো অথর্ব বাবা। বিলুর এই অসহায় অবস্থায় কেউই এগিয়ে আসবে না, কাজে লাগবে না। আপনজনের অভাব এমন কোনোদিন টের পায়নি বিলু। এই রোগা মানুষটাকে এতদিন তো ভারী মনে হয়নি তার। প্রীতম কোনোদিনই বিলুর ওপর নিজেকে ছেড়ে দেয়নি। মনে হচ্ছে আজ থেকে দিল। ফলে বিলুর ভারী বিপদ হলো এখন থেকে। কেউ পাশে থাকলে সে অনেকটা জোর পেত। প্রীতমের ভার সে একা বইবে কি করে? মা, আমি একটু খেলনা ধরব? বিলু ফিরে তাকিয়ে লাবুকে দেখে, ছোট্ট অসহায় একান্ত নির্ভরশীল। লাবুকেও তো বইতে হবে তার, যতদিন না লাবু নিজের ভালো মন্দ বুঝতে শেখে। বাপ নেওয়াটা লাবুকে বাপের কাছ থেকে কেড়ে নিতে খুব বেগ পেতে হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত পেরেছে বিলু। ফলে লাবুর ভারও তাকে একা বইতে হয়। মেয়ের দিকে চেয়ে একটা বড় শ্বাস ফেলে বিলু। লাবু তাকে ভীষণ ভয় পায়, সবসময় চোর হয়ে থাকে। সামান্য নড়াচড়া করতেও মায়ের অনুমতি নেয়। তবু এরকম কড়া শাসন ছাড়া উপায় বা কি বিলুর? দুষ্ট দামাল অবাধ্য মেয়ে হলে বিলুর বড় বিপদ হতো। বিলু গলায় সামান্য মাপ মতো আদর মিশিয়ে বলল, খেলো, তবে শব্দ করো না, বাবার ঘুম যেন না ভাঙে। লাবু মাথা নেড়ে চলে গেল। অনিয়ম বিলু পছন্দ করে না। তবুও প্রীতমকে অঘোরে ঘুমোতে দেখে বিলু স্নান খাওয়া বাকি রেখে বাইরের ঘরের সোফায় শুয়ে হঠাৎ ঘুমিয়ে পড়ল। উঠল বেলায়, প্রীতমের ডাকে, বিলু, বিলু, আমার খিদে পেয়েছে। ঘুম ভেঙে বিলুর কেমন একরকম লাগতে থাকে। মাথাটা ফাঁকা এবং টলমলে, বুকটা খা খা করছে তেষ্টায়। কেবল মনে হচ্ছে কেউ নেই। প্রীতমের মাথা ধুইয়ে খাওয়াতে বসে বিলু হঠাৎ আজ বলে ফেলল, শিলিগুড়ি থেকে কাউকে আনাবে? প্রীতম অবাক হয়ে বলে, কেন? আমাদের এখন একজন সহায় সম্বল দরকার, আপনজন বলতে তো কেউ নেই। প্রীতম মুখ ফিরিয়ে নিয়ে বলে, কে আসবে? তুমি চাইলে নিশ্চয়ই আসবে কেউ না কেউ। আসার মধ্যে এক আসতে পারে মা, কিন্তু তারই বা এসে লাভ কি? লাভ হয়তো একটু আছে, আমার না হলেও তোমার। অসময়ের ঘুম থেকে উঠে প্রীতম দেখেছে ঘরের বাদুড় ঝোলা অন্ধকারগুলো আর নেই। সে ঘরকে বলেছে, আমি বেশ ভালো আছি। আর এখন সত্যি সে অনেক ভালো আছে। প্রীতম মাথা নেড়ে বলল, মা, মায়েদের ভীষণ মায়া। আমার এই চেহারা মায়ের না দেখাই ভালো। তাহলে আর যে কদিন বাঁচত তাও বাঁচবে না। বিলুর কোনোদিন সহজে অভিমান টান হয় না। আজ এই কথাই হলো। বলল, শুধু মায়ের দিকটাই দেখলে, আমি কিভাবে বেঁচে আছি তা দেখলে না? মা আমাকে বড় করে দিয়েছে, এখন মায়ের পালা শেষ। ছেলেরা বড় হলে মায়েদের খুব বেশি কিছু করার থাকে না। বিলু দীর্ঘশ্বাস কখনো ছাড়ে না, এখন ছাড়ল। বলল, তুমি আর বড় হলে কোথায়? এখনো মায়ের আঁচলই তোমাকে ঘিরে আছে। কথাটার মধ্যে একটু খোঁচা ছিল।
প্রীতম মাথা নেড়ে বলল, তুমি যদি না পারো তবে আমাকে কোনো নার্সিং হোম বা হাসপাতালে দাও। আমার মাকে বা আর কাউকে এর মধ্যে টেনো না। বিলুর মুখ থমথম করে উঠল। ভাতের চামচ তুলেছিল প্রীতমের মুখের কাছে। প্রীতম মুখ ফিরিয়ে নিল বিরক্তিতে। আর খাবে না জানে বিলু। সে নিজে যেমন পুরুষালী স্বভাবের, প্রীতম তেমনি ঠিক মেয়েলি স্বভাবের। বিলুর ঠোঁটের আগায় অনেক জবাব এসেছিল, কিন্তু সংযত রাখল নিজেকে। ভাতের প্লেট নিয়ে উঠে গেল সে। ছাদের দিকে অপলক চেয়ে শুয়ে রইল প্রীতম। চেয়ে থাকলেও তার মন অন্য কাজ করছে। ভিতরে একটা বাঁধ ভেঙে প্লাবন হয়ে গেছে। সেই বাঁধ মেরামত চলছে। এত সহজে সে কি ধরা পড়বে মৃত্যুর ফাঁদে? আগে বেঁচে থাকাটাকে মাঝে মাঝেই খুব অর্থহীন মনে হতো। মনে হতো মৃত্যুটা কেমন। এখন আর তা মনে হয় না। এখন মনে হয় বেঁচে থাকার জন্যই বেঁচে থাকা। এর প্রতিটি মুহূর্তের দাম কোটি কোটি টাকা। মৃত্যু তো একটা মাইনাস পয়েন্ট। তা দিয়ে কিছুই প্রমাণ করা যায় না। অধ্যায় 12। কুয়াশামাখা জ্যোৎস্নায় নদীর ধারে পাঠশালার বারান্দায় দুটো লোক জুবুথুবু হয়ে বসে আছে। আজ একেবারে রক্ত জমানো ঠান্ডা। থেকে থেকে উত্তরে হাওয়া মারছে। তাতে ভিতরের প্রাণবায়ুটা পর্যন্ত যেন নিবু নিবু হয়ে আসে। জ্যোৎস্নায় দেখা যায় নদীর বুকটা খা খা করছে, শুকনো আর সাদা। একধার দিয়ে শুধু নালার মতো একটা জলধারা কষ্টে সৃষ্টে বয়ে যাচ্ছে। নদীর খাদ আগে গভীর ছিল। এখন মাটি আর বালি জমে জমে তা প্রায় মাঠঘাটের সমান উঁচু হয়ে এলো। বর্ষার প্রথম চোটেই জলের ঢল উপচে মাঠঘাট ভাসায়। পাঠশালার ক্লাব ঘরে গোড়ালি ডুব জল দাঁড়িয়ে যায়। তাই এখন গ্রীষ্মের বদলে পাঠশালায় বর্ষার লম্বা ছুটি দেয়। এই পাঠশালা, এই নদী, চারিদিকের মাঠঘাট, এসব কিছুর সব গল্পই জানে নিতাই খ্যাপা। খুব যত্নে ছোট কোলকে গাঁজা সাজতে সাজতে বলে, এ জায়গাটার একটা নেশা আছে। থাকো কিছুদিন, টের পাবে। মেরে তাড়ালেও যেতে চাইবে না। ধুর, এ তো ব্যাকওয়ার্ড জায়গা। নিতাই ইংরেজি কথাটা বুঝল না, তবে আন্দাজে ধরল নিন্দের কথাই হবে। একটু চড়া স্বরে বলল, এ জায়গার মাটিতলায় কি আছে জানো? বিশ্বেশ্বর শিবলিঙ্গ। তাকে জড়িয়ে আছে 7টা জ্যান্ত সাপ। মাকালতলার মোড়ে যে বট গাছ আছে, ঠিক তার 150 হাত নিচে একটা গুপ্ত সুড়ঙ্গ আছে। তা দিয়ে যাওয়া যায়, তবে সুড়ঙ্গের হদিশ কেউ জানে না। যত সব গুলগপ্প। নিতাই খ্যাপা এবার ক্ষেপে গিয়ে বলে, আর চাঁদে যে মানুষ গেছে সে গপ্পটা কি? সেটা গুল নয়? হিমালয় পাহাড়ে মানুষ ওঠার গল্প গুল নয়? নিতাই সব জানে, বেশি বকিও না। শরীর হাসে, বলে, এখানে আর কি কি আছে? সে অনেক আছে, শুনলে মহাভারত। থাকো, জানতে পারবে। বলে নিতাই কলকেটা এগিয়ে দিয়ে বলে, ধরাও। অগ্রে ব্রাহ্মণং দদ্দাং, প্রসাদ দিও। আমার পইতে নেই। ব্রাহ্মণ টামন আবার কি? ও বাবা, গোখরো সাপের বীজটা দুপড়ে ফেললেই সেটা ঢোড়া হয়ে যাবে নাকি? ওইতে থাক না থাক, ব্রাহ্মণ বলে কথা। কলকেটা নিয়ে শরীর সন্দেহের গলায় বলে, খুব কড়া নয় তো এটা? মাথাটা তা ঘুরে গেলে মজা দেখাবো। আরে না, মিহিন ধোয়া, ভারী মিষ্টি। শরীরটা গরম হবে, মাথাটা হালকা থাকবে। একটার বেশি টান দিও না, ধোয়াটা বেশিক্ষণ ধরে রেখো না। রাখলে কি হবে?
নেশা করেছ টের পেলে তোমার দিদি আমায় ঠেঙিয়ে তাড়াবে। তা তুমি তো হিমালয়ে চলেই যাচ্ছ, তাড়ালে ভয় কি? সে তো যাবই, খাঁটি জিনিস এখনো সেখানেই পাওয়া যায়। আমাকে একটা পোটকা সাধু এসে ভেজাল মাল দিয়ে গেছে, মন্ত্রে তেমন কাজ হচ্ছে না। শরীর খুব আস্তে ন্যাকড়া জড়ানো কলকে টান দিল। মিষ্টি মাতলা ধোয়া ধক করে গলায় লাগলো না, কিছু তেমন টেরই পাওয়া গেল না। ফলে আর একটা জোর টান মেরে ধোঁয়াটা ধরে রাখল বুকে। হাত বাড়িয়ে নিতাই কলকেটা নিয়ে বলে, সাবধান কিন্তু, ধরা পড়লে আমার নাম করো না। আরে না। বলে ধোঁয়াটা আস্তে আস্তে ছেড়ে দেয় শরীর। নিতাই কলকেটা জুত মতো ধরে বলে, নিতাইয়ের কপালটা খুব ভালো কি না, যেখানে যত খারাপ ব্যাপার হবে সবাই ধরে নেয় এ নিশ্চয়ই নিতাইয়ের কাজ। তোমার ডেপো ভাগ্নেটা কোথা থেকে খারাপ খারাপ কথা শিখে এসেছে, সে দোষটা পর্যন্ত আমার ঘাড়ে চালান করলো মদনা। বান মারতে পারো না? বান মেরে সব ফিনিশ করে দাও। নিতাই অভিমান ভরে বলে, বান মারা নিয়ে সবাই আমাকে খেপায়, তুমিও নতুন এসেই পেছুতে লাগলে। শরীর বাঁশের ঠেকনায় মাথা রেখে কুয়াশা মাখা আধখানা চাঁদের দিকে চেয়ে বলল, খেপাবো কেন? বান মারা জানলে আমিও বিস্তর লোককে বান মারতাম। নিতাই শ্বাসটা সম্পূর্ণ ছেড়ে কলকে একটা চুমু খেয়ে মুখ লাগালো। তারপর হাঁপড়ের শব্দ করে টেনে নিতে লাগলো ধোঁয়া। ধীয়ে উঠল কলকের আগুন। অনেকক্ষণ ঝিম মেরে থেকে বলল, আমিও মারি, কিন্তু মদনা শালা মরে না। মদনটা কে বলো তো? ঠিকাদার বাবুকে চেনো না? ভূষুণ্ডির কাক, দেখলেই চিনবে। মল্লিবাবুর সঙ্গে খুব মাখামাখি ছিল। শরীর খুব সাবধানে জিজ্ঞেস করে, মল্লিবাবু কেমন লোক ছিল? নিতাই আবার টান মেরেছে। ধোঁয়া বেরিয়ে যাওয়ার ভয়ে অনেকক্ষণ কথা বলল না। তারপর নাক দিয়ে দুটো সাদা সাপ ছেড়ে দিয়ে বলল, যারা বিয়ে করে না তারা খারাপ লোক হয় না। পুরুষদের খারাপ করে তো মেয়ে ছেলেরা, যাদের 11 হাতেও কাছা হয় না। মেয়ে ছেলের ওপর তোমার অত রাগ কেন বলো তো? মা বোন পর্যন্ত মেয়ে ছেলেরা ভালো, যেই বউ হলো অমনি সর্বনাশ। শরীরে নেশা হয়েছে কিনা তা বুঝতে পারছে না, তবে মাথাটা হালকা লাগছে, টলমল করছে। শরীরে তেমন ঠান্ডা টের পাচ্ছে না, বরং একটা যেন হাঁসফাঁস লাগে। তবু সেজদির বাড়ির রহস্যটা জানবার একটা আগ্রহ সে এসে থেকেই বোধ করছে। গত 7 দিনে সে শুধু রহস্যটা টের পেয়েছে, বোঝেনি। এ ব্যাপারে কাউকে প্রশ্ন করা যায় না, কেবল নিতাই খ্যাপার কথা আলাদা। শরীর খুব সাবধানে জিজ্ঞেস করল, মল্লিবাবু বিয়ে করলো না কেন? বিয়ে করেনি তাতে কি, ভালোই ছিল। অনেক মেয়ে মানুষ ছিল তার। লাইনের ওধারে মঙ্গলহাটের চামেলির কাছে খুব যাতায়াত ছিল। কলকাতাতেও তো ছিলই শুনি, ফুর্তিতে থাকতো। ফেলো করি মাখো তেল, কোনো বাধাবাধি নেই। বিয়ে করবে না তো এত সম্পত্তি করতে গিয়েছিল কেন? কার ভোগে লাগবে? ও হচ্ছে পুরুষ মানুষের একটা নেশা। রোজগার করবে, সম্পত্তির মালিক হবে, এ না হলে পুরুষ কিসে? ভোগের কথা যদি বলো তো ভোগ মল্লিবাবু একাই কিছু কম করেনি। এত লোক থাকতে সেজ জামাইবাবু কি বা সম্পত্তি দিয়ে গেল কেন জানো? সে অনেক গুহ্য কথা আছে, থাকলে টের পাবে।
তবে সম্পত্তি তোমার ভগ্নিপতের নয়, দিদির। তাও জানে শরীর। সেই শোকেই কি জামাইবাবু বাড়ি থেকে অনেকটা বাইরের দিকে আলাদা ঘরে পড়ে মানুষের মতো বসবাস করছে? সেজদির সঙ্গে জামাইবাবুর কথাবার্তা প্রায় নেই বললেই হয়। এবারের ছেলে মেয়েগুলো একটু নির্জীব যেন। গাছপালা, পুকুর, আলো হাওয়া, প্রচুর খাবার দাবার সত্ত্বেও বাড়িটায় যেন আনন্দ নেই। ক্ষেপানিতাই আর কি বলে শোনার জন্য উৎকণ্ঠ হয়ে থাকে শরীর। নিতাই বোম ভোলানাথের মতো চোখ বুজে থাকে খানিক, তারপর গদগদ স্বরে বলে, জয় কালী। শরীরকেও গাজাটা বেশ ধরেছে। চোখে অনেক ঝিকিমিকি দেখছে সে। শরীরের মধ্যে দেদোল দেদোল ভাব। চিন্তাশক্তি ঠিক থাকছে না, একটু একটু গুলিয়ে যাচ্ছে বোধভাসী। কি খাওয়ালে গো নিতাই? বাড়ি যেতে পারবো তো? পা টলবে না? আরে দূর দূর, খুব পারবে বাড়ি যেতে। অত ভয় খেলে কি নেশা করে সুখ আছে? চেপে বসে থাকো, চারিদিককার কাণ্ড কারখানা দেখো আর হাসতে থাকো। জয় কালী। নিতাইয়া দেখা দেখি চোখ বুঝে ধ্যানস্থ হতে গিয়ে মুহূর্তের মধ্যে তন্দ্রা এসে যায় শরীরের। হালকা মাথাটা বাঁশের ঠেকনোয় কিছুতেই আটকে থাকতে চায় না, ঝুঁকে পড়ে সামনের দিকে। ঝিমুনি কাটিয়ে চোখ চাইতেই বুঝতে পারে নিতাই তাকে কি যেন জিজ্ঞেস করছে। কি বলছো? বলি, দিদি তোমাকে মালদা থেকে এখানে আনালো কেন? কি জানি, লিখেছিল এখানে কাজ করতে হবে। কি কাজ? তা কে জানে, জমি জিরে সম্পত্তির ব্যাপারটা আমি ঠিক বুঝি না। নিতাই একটা শ্বাস ফেলে বলে, শ্রীনাথ বাবু বোঝেন না। বোঝেন বটে তোমার দিদি, জাহাবাজ মেয়ে মানুষ। মল্লিবাবু ঠিক লোক চিনত, তাই শ্রীনাথ বাবুর নামে সম্পত্তি লিখে দিয়ে যায়নি। গেলে এতদিন পুরোটা ফুকো হয়ে যেত। কেন বলো তো? সে আর বলে কাজ নেই। শ্রীনাথ কর্তা মল্লিবাবুর দোষগুলো পুরো মাত্রায় পেয়েছেন, গুণগুলো পাননি। এবার বুঝে নাও। আমি এই ছোট মুখে বড় কথা বলতে চাই না বাবা, তবে ঠাকরুনের সঙ্গে ওকে মানায় না। শরীর হেসে বলে, তা আমার দিদিও তো মেয়ে মানুষ, তারও 11 হাতে কাছা নয়। আহ ছি ছি, তোমার দিদির কথা এখানে হবে কেন? ওসব কথা এলেবেলে মেয়ে ছেলে সম্পর্কে খাটে। ঠাকরুন কি তেমন ধারা মেয়ে মানুষ? তবে কেমন ধারা? নিতাই একটু ফাঁপড়ে পড়ে গিয়ে বলে, তোমার দিদিকে আসলে কেউ আমরা মেয়ে ছেলে বলে ভাবি না, সবাই জমির মতো ভয় খাই। শরীর মৃদু মৃদু হাসে। সেজদিকে কুমারী অবস্থাতেও লোকে একটু সমঝে চলত। লম্বা সুগঠিত চেহারার সেজদির দিকে নজর দিত অনেকেই, কিন্তু ভিড়তে ভয় পেত। একবার সেজদির সঙ্গে রাস্তায় যেতে পিছনে এক দঙ্গল ছেলের মন্তব্য কানে এসেছিল শরীরের, এ যা ফিগার মাইরি, 7টা মিলিটারিও ঠান্ডা করতে পারবে না। কথাটা শ্লীলও নয়, শুনে শরীর লজ্জাও পেয়েছিল বটে, কিন্তু কথাটা মিথ্যেও নয়। বলতে কি, সেজ জামাইবাবুর আদুরে মোলায়েম চেহারার পাশে সেজদিকে মানায় না। ভাই হিসেবে তার কথাটা ভাবা উচিত নয়, তবু তার মাঝে মাঝে ইদানিং সন্দেহ হচ্ছে নরম সরম জামাইবাবু তার পাঞ্জাবি মেয়ের মতো ফিগারওয়ালা সেজদিকে ঠান্ডা করতে পারে কিনা। কথাটা এই নেশার ঘোরে মনে হওয়ায় হাসিটা চাপতে পারল না শরীর। ফিক ফিক করে হাসতে লাগলো। বিয়ের আসরে সেজদি আর জামাইবাবুকে দেখে মুখ পাতলা বড় জামাইবাবু বলেই ফেলেছিল, এ যে প্রশান্ত মহাসাগরে একটা কাঁচকলা।
কথাটা মনে হওয়ায় শরীর আবার হাসে, হাসতেই থাকে। ক্ষেপানিতাই চোখ খুলে গম্ভীর গলায় বলল, আসছো যে? একটা কথা ভেবে। কি কথা? সে আছে। নেশাটা খুব ধরেছে তোমায়। বাড়ি গিয়ে খানিকটা দুধ খেয়ে নিও, নইলে এ নেশায় শরীর শুকিয়ে যায়। আর কি হয়? ব্রেন খুব কাজ করে। লোকে গাঁজাখোরকে গাঁজাখোর বলে বটে, কিন্তু মগজকে এমন তত্তরে করার মতো জিনিস আর নেই। গাঁজা হচ্ছে কুলোর মতো, ঝেড়ে ঝেড়ে আজে বাজে চিন্তা মগজ থেকে ফেলে দেয়, কাজের জিনিসগুলো রাখে। কৌলোর উপমায় শরীর আবার ফিক করে হাসে। বুঝতে পারে হাসিটা কিছুতেই সে সামলাতে পারছে না। খুব ডগমগ লাগে ভিতরটা। শেষ দিকে এখানকার এরা সবাই ভয় খায় জেনেও তার হাসি আসতে থাকে। সে বলে, শেষ দিকে তোমরা যে মেয়ে মানুষ বলে মনে করো না, সে কথাটা আমি আজ শেষ দিকে বলবো। নিতাই আবার ফাপড়ে পড়ে গিয়ে বলে, তাই কি বললাম নাকি? তাই তো বললে। দূর বাপু, তুমি সব কথারই সোজা মানেটা ধরো। এ কথার মধ্যে একটা পেঁচ আছে, সেটা তো বুঝবে। প্যাচটা আবার কি? নিতাই একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, তখন মল্লিনাথ বাবু বেঁচে ছিলেন। গুতে নামে একটা বিখ্যাত চোর ছিল এ তল্লাটে, গুণী লোক। তার হাত খুব সাফ ছিল। সে তো একবার এইরকম মাঘের রাত্রিরে তোমাদের দক্ষিণের ঘরে হানা দিয়েছিল। সে ঘরে ঠাকরুন আর তার মেয়েরা শোয়। শ্রীনাথবাবু তখন কলকাতায়, সজল খোকা তখনও হয়নি। গল্পটা বলতে বলতে নিতাই একবার আধার ভেদি বিড়াল চক্ষুতে শরীরের মুখখানা দেখে নেয়। শালা শুনছে তো ঠিক, প্যাচটা ধরতে পারছে তো। শরীর শুনছে, মন দিয়েই শুনছে। এসব কথাই তো সে শুনতে চায়। শরীর বলল, হুম। নিতাই থু করে কৃত্রিম থুতু ফেলে বলে, তা ঘরে ঢুকতে অবশ্য গুতেকে কষ্ট করতে হয়নি। ঠাকরুন বুঝি বাইরে গিয়েছিলেন দরজায় শেকল দিয়ে। গুতে তকে তকে ছিল। সেই ফাঁকে ঘরে ঢুকে মেয়েদের গলার হার হাতের বালা হাতাচ্ছে। তুমি তখন কোথায় ছিলে? আমি তখনও সাধু হইনি। গোলাঘরের পাশে মল্লিবাবু একটা কাঁচা ঘর করে দিয়েছিলেন, সেইখানে মোড়ার মতো পড়ে ঘুমোতাম। তো কি হলো? গুতে যখন বেরোতে যাচ্ছে সেই সময় ঠাকরুন উঠোন পেরিয়ে ফিরে আসছিলেন। উঠোন পেরিয়ে কেন? কলঘর কি তখন উঠোনের অন্য ধারে ছিল? নিতাই একটা নিশ্চিন্তি শ্বাস ফেলল। যাক বাবা, ছেলেটা একেবারে গাড়ল নয়, ঠিকঠাক শুনছে, জায়গা মতো প্যাঁচটা ধরতেও পারছে। নিতাই একটু আমতা আমতা করে বলল, তা ঠিক নয়, ঠাকরুন হয়তো বাড়িটা চক্কর মারতে বেরিয়েছিলেন। খুব ডাকাপোকো মানুষ তো, ভূত প্রেত চোর ডাকাত কাউকে ভয় নেই। উঠোনের এ ধারে কে থাকতো? নিতাই অবাক হওয়ার ভান করে বলল, কে আবার থাকবে? তখন তো এত ঘর ওঠেনি। উত্তর ধারে মল্লিবাবুর সেই ঘর এখনো আছে, উনিই থাকতেন। শরীর মৃদু হাসে। গোলমালটা সে আগেই আন্দাজ করেছিল, এখন ঠিক ঠিক মিলে যাচ্ছে। গাড়ল নিতাইটা বুঝতে পারছে না যে গুহ্য কথা ফাঁস হয়ে যাচ্ছে। শরীর বলল, তারপর? ঠাকরানের হাতে 5 ব্যাটারির টর্চ ছিল, চোখ ধাঁধানো আলো হতো সেটাতে। গুতে যেই মাত্র চৌকা ডিঙিয়েছে অমনি ঠাকরুন টর্চটা মারলেন। গুতে এক লাফে উঠোনে নেমেই ঠাকরুনের হাতের টর্চটা কেড়ে নিয়ে উঠোনে ফেলে দিয়ে 2 হাতে মুখ আর হাত চেপে ধরে বলল, টু শব্দ করলে মেরে ফেলবো।
গুতে ভেবেছিল মেয়ে মানুষকে আর ভয় কি, মতলব ছিল ঠাকরনকে ঘরে ভরে দিয়ে বাইরে থেকে শিকল টেনে পালাবে। অন্য মেয়ে মানুষ হলে তা পারত। ওই অবস্থায় বেশিরভাগ মেয়ে ছেলেরই দাঁত কপাট লাগার কথা, কিন্তু ঠাকরনের ধাত অন্য। এক ঝটকায় গুতের হাত ছাড়িয়ে এমন এক চর কষালেন, গুতে সেইখানে বসে পড়ল। আশ্চর্য যে ঠাকরন কাউকে ডাকাডাকি করেননি, হাল্লা চিল্লাও করেননি। সেইখানে গুতেকে ধরে লম্বা টর্চখানা দিয়ে এমন উস্তম কুস্তুম পেটালেন যে তার হাত ছাড়ার জোগাড়। সাংঘাতিক তো। সেজদির এই সাহসে শরীর ভারী বিস্মিত হয়। সেই তো কথা, কাণ্ডটা মল্লীবাবু তার ঘর থেকে আগাগোড়া দেখেছিলেন। সে কি, দেখেও বেরোননি? বেরোননি কেন, তারও কারণ আছে। পরে বলেছিলেন, আমি তৃষার সাহস আর বীরত্বটা দেখছিলাম। স্বীকার করতে হয়, হ্যাঁ, মেয়ে মানুষ বটে। এরকম একজন ঘরে থাকলে পুরুষ মানুষেরা চিন্তা ভাবনা থাকে না। সেজদিকে খুব শ্রদ্ধা করতেন বুঝি মল্লীবাবু? খুব। শুনিয়ে শুনিয়েই বলতেন, শ্রীনাথের বউ যেন গোবরে পদ্ম ফুল। দেখেছ তো মল্লীবাবুকে? অনেকবার। দারুণ চেহারা ছিল, মিলিটারির মতো। তবে বলো, ঠাকরানের পাশে মানাতো কাকে? ছোট মুখে বড় কথা হয়ে যাবে, তবু বলি শ্রীনাথ কর্তাকে একেবারে গোবর গণেশ লাগে ঠাকরনের পাশে। মল্লীবাবুর উঁচে গোটে জম্পের চেহারাখানা ছিল। কার্তিক ঠাকুরটি নন, রীতিমতো খাটিয়ে পিটিয়ে শরীর। সে কথা ঠিক। তবেই বোঝো মল্লীবাবু কেন ঠাকরনের নামে সম্পত্তি দিয়ে গেলেন। জানতেন এর কাছ থেকে লোকে ভয় দেখিয়ে নিতে পারবে না। লোকে কি চেষ্টা করেছে? করে আবার বিস্তর করেছে, তবে ঠাকরানের সঙ্গে এটে ওঠেনি কেউ। গুতেকে যেমন হাজোদ্দবাস করিয়ে দেশ ছাড়া করিয়েছিলেন, তেমনি আরও অনেক কীর্তি আছে। থাকো, শুনবে। দু চারটে বলো না, শুনি। সে অনেক আছে। লোকে সাধে কি ঠাকরনকে মেয়ে ছেলে বলে ভাবে না? কেউ ভাবে না? নিতাই আবার মুখটা দেখার চেষ্টা করল। ছেলেটা ল্যাজে খেলাচ্ছে না তো? ভালো মানুষের মতো বলল, ঠাকরনের সমান সমান পাল্লা টানার মতো মরদ কে আছে বলো? একমাত্র ছিলেন মল্লীবাবু। তার সামনে ঠাকরন মাথা উঁচু করে কথা বলতেন না। বটে বটে। শরীর নড়ে চড়ে বসে। মরদ এতল্লাটে ওই একজনই ছিল, আর দিনে কালে আর একজনও হয়তো হয়ে উঠবে। কে, কার কথা বলছো? সজল খোকাবাবু। শরীর একটু ধাঁধায় পড়ে যায়। সজলকে নিয়ে সে কখনো কিছু ভাবেনি। এখন হঠাৎ ভাবনাটা শুরু হলো। ঝিম হয়ে খানিক এলেবেলে চিন্তা ও টলমল মাথায় সে সজলের মুখটা ভাববার চেষ্টা করল। তারপরই মনে হলো সজলের চেহারাটা বয়সের তুলনায় বেশ লম্বা, হাড়গুলো মজবুত এবং কাঠামোটাও শক্ত। ভারী জেদি ছেলে। মায়ের শাসনে মিনমিনে হয়ে থাকে বটে, কিন্তু ওর ধাত তা নয়। পরশু কি তার আগের দিনই হবে, সজল মুরগির ঘর থেকে একটা আস্ত মোরগ চুরি করে নিয়ে যায় এবং তার বাবার দাড়ি কামানোর জার্মান খুর দিয়ে সেটাকে জবাই করে। সেই অবস্থাতেই ফেলে রেখেছিল পুকুরের ধারে। কুলো বিড়ালটা মুখে করে সেটাকে নিয়ে গোলাঘরের পিছনে ছেঁড়াছেড়ি করছিল। স্বপ্না দেখতে পেয়ে চেঁচামেচি করায় ঘটনাটা ধরা পড়ে। প্রথমে সজলকে কেউ সন্দেহ করেনি, কিন্তু সেজদি সহজে ছেড়ে দেয়নি। সবাইকে প্রশ্ন করে করে অবশেষে ঠিক আসামিকে ধরতে পারে। সজল কবুল করেছে সে মাংস খাবার জন্য মোরগটা চুরি করেনি, তবে তার কোনো জবাব নেই। খ্যাপানিতাই বলল,
ঠিক মল্লীবাবুর মতো। কে? সজল খোকা বাবু। কথাটার মানে কি নিতাই? শরীরের গলার স্বরটা হঠাৎ কঠিন হয়ে ওঠায় নিতাই সাবধান হয়ে বলে, কোনো মানে টানে নেই বাবু, মুখ ফসকে বেরিয়ে গেছে। নেশাটা যত জোর ধরেছে বলে ভেবেছিল শরীর ততটা নয়। হঠাৎ এই সংসাজা ভাটটার ওপর তার রাগ হলো প্রচণ্ড। টাপে টোপে বলছিল সে একরকম, কিন্তু এ তো পষ্টাপষ্টি শেষদির কলঙ্ক রটানো। শরীর মালদায় বিস্তর মারপিট করেছে। অনেকগুলো কাজিয়া ছিল না হোক খামোখা। অনেক সময় নির্দোষ লোককেও মেরেছে। আজ একটা মতলববাজ হারামজাদাকে মারলে কেমন হয়? ভাবতে ভাবতেই হঠাৎ উঠে একটা লাথি চালায় শরীর। এই শালা, যত বড় মুখ নয় তত বড় কথা। নিতাই পোটলার মতো গড়িয়ে পড়েছে বারান্দা থেকে। পড়েই চেঁচালো, মেরে ফেললে, মেরে ফেললে। শরীর লাফিয়ে নামে। মাথায় আগুন ধরে গেছে। পরপর কয়েকখানা লাথি ঝাড়ল কাকালে। বলল, শব্দ করলে মেরে চড়ে পুঁতে দেব। কে শোনে কার কথা? মাটিতে পড়ে খ্যাপা নিতাই গড়ায় আর জুটা জুটে ধুলো মাখে আর প্রাণপণেই চেঁচাতে থাকে, নির্বংশ হবি, অন্ধ হয়ে যাবি, কুষ্ঠ হবে।